তারপরে 1995 সালে আমার মা আমায় ভূপেন হাজারিকার কাছে নিয়ে যায়, সেই বোম্বেতে আন্ধেরি ইস্ট। উনি কাউকে নর্মালি আশীর্বাদ করেন না, কিন্তু আমাকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং আমার কাছে বেশ কিছু গান শুনে তিনি বলেছিলেন যে এই কালেকশনগুলো তোমার কাছে আছে, আমি অভিভূত। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। হ্যালো ভিউয়ার্স, আমি আসিফ আলতাফ, এখন ব্যান্ড সমুদ্রের ভোকালিস্ট। আমাদের একটা ব্যান্ড আছে আর আমাদের নিজস্ব একটা স্টুডিও আছে, যে স্টুডিওটার নামও সমুদ্র। তো যাই হোক, আমাদের গানের যাত্রাটা এক একজনের এক এক রকম করে শুরু হলেও আমারটা আমার মতো করেই শুরু হয়েছিল। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাড়িতে গানের চর্চা ছিল। আমার মা, আমার বাবা, তারা প্রচণ্ড গান ভক্ত মানুষ। আর আমার তিন বোনই গান গাইতেন, ক্লাসিক্যাল গাইতেন। তো ওদেরটা দেখে দেখে গানের প্রতি ভালোবাসা জন্মে যায়। তো সেই অবস্থায় একদিন হঠাৎ করে, তখন খুব ছোট ছিলাম, বাংলাদেশ টেলিভিশনে একজন লোক গান গাইছিলেন, আমি নামটা পরে বলছি। তো ওই লোকটির গান আমি দেখছিলাম যে আমার বাবা খুব মনোযোগ দিয়ে দেখছেন। আর যখন সামনে আসলাম, তখন আমার বাবা বললেন যে লোকটি মারাত্মক একজন ভালো মানুষ। এই ভালো মানুষ এইরকম কিছু ভালো ভালো গান আমাদের উপহার দিয়ে যাচ্ছেন। তো আমি বললাম যে বাবা, তার নাম কি? বলে লোকটির নাম হচ্ছে ভূপেন হাজারিকা, ডক্টর ভূপেন হাজারিকা। তো স্বভাবতই ওই বয়সে ওই রকম বাবার কাছ থেকে যদি কেউ একটা কথা শোনে, সেটাকে বিশাল কিছু একটা মনে করে। তো বিশাল কিছু একটা মনে করাটা খুবই স্বাভাবিক ছিল, কারণ আসলেও সেই গানের প্রতি যে অনুরক্ত হয়ে গেলাম এবং একই সঙ্গে ভূপেন হাজারিকার পার্সোনালিটির প্রতি, সেটা আর পরবর্তীতে ছাড়তে পারিনি। ফলে 1995 সালে আমার মা, তার আগে তো গান বাজনা শিখছি, আমার মেজ বোনের কাছে কিছুটা ক্লাসিক্যাল তালিম নিয়েছিলাম, তবলা শিখেছিলাম তার আগে ছোট থেকে 95 সাল পর্যন্ত, প্রায় দীর্ঘ 8 বছর। তারপরে 1995 সালে আমার মা আমায় ভূপেন হাজারিকার কাছে নিয়ে যায়, সেই বোম্বেতে আন্ধেরি ইস্ট একটা জায়গা আছে, একজন বিখ্যাত পরিচালক কল্পনা লাজমি, তার বাড়িতে। তখন ভূপেন হাজারিকা আমাকে দেখে, ওই ছোট বয়সে, উনি কাউকে নর্মালি আশীর্বাদ করেন না, কিন্তু আমাকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং আমার কাছে বেশ কিছু গান শুনে তিনি বলেছিলেন যে এই কালেকশনগুলো তোমার কাছে আছে, আমি অভিভূত। তো এরপর থেকে তার সঙ্গে যোগাযোগটা আমার ছিন্ন হয়ে যায়নি। তিনি আমার খোঁজ নিয়েছেন, আমিও তার খোঁজ নিয়েছি, একসঙ্গে বসে গান গাইবার সুযোগ হয়েছে। যেহেতু তিনি গানের কোনো ওস্তাদ না, কিন্তু পল রবসনের একটা বড় ইনফ্লুয়েন্স তার উপরে ছিল, পাহাড়ি গানের তার একটা ইনফ্লুয়েন্স ছিল, ব্লুজ জ্যাজের প্রতি একটা আকর্ষণ। আর এই ঘরানাগুলো কি করে তৈরি হয়েছে, এগুলো তার কাছ থেকেই জানা। পরবর্তীতে যখন 2000 সালের পরে, 2002-তে আমি আমার মতো করে গান শুরু করি। কিন্তু তার আগের আরেকটু কথা, যে 97-98 সালে তখন আমি ঠাট রাগগুলো নেওয়া কমপ্লিট করি বাংলাদেশে একজন ওস্তাদের কাছে, বেঞ্জামিন সরকার। একই সঙ্গে আমার বোনেরা যেতেন ওস্তাদ আখতার সাদমানির কাছে, তো তার কাছেও আমি ফাঁকে ফাঁকে চলে যেতাম। এরকম করে করে গানটাই বেশি গাওয়া হতো। তো গান গাইতে 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 এক সময় বিটিভির অ্যানালিস্টেড হলাম, সেই 1999-এর শেষের দিকে। তারপরে বিটিভিতে, তারপরে নিজের অ্যালবাম তৈরি করার সুযোগ এলো, নিজের অ্যালবাম তৈরি করলাম। এখন আমার 3টে অ্যালবাম আছে একক, আর ব্যান্ডের অ্যালবাম আছে 2টো। আর যে সিরিজ থেকে লাস্ট অ্যালবাম যেটা বেরোলো, সেটা হচ্ছে গিয়ে সমুদ্রের গান, মানে আমাদের ব্যান্ডের নাম সমুদ্রের গান। আর এবার বেশ কিছু অ্যালবাম নিয়ে কাজ করছি, বেশ কিছু সোলো গান নিয়ে কাজ করছি। ব্যাপারটা হচ্ছে, আগের মতন তো আর সিডির যুগ নেই, যে যখন কিনা বেশ কিছু গান নিয়ে একটা সিডিতে ছাড়লে একটা অ্যালবাম তৈরি হয়ে যায়। এখন একটা গানে একটা অ্যালবাম তৈরি সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা ব্লেসড। আবার কিছু কিছু সময় যে খারাপ লাগে, যে অনেক কিছু আমরা মিস করি। সেই তখনকার কনসার্ট, তখনকার গানের অনুষ্ঠান, এখন আর সেই পরিবেশটা নেই আমাদের। তো আর ধীরে ধীরে এই কোয়ারেন্টাইনের পরে আমাদের এই মার্কেটটা কোন দিকে যায় আমরা তাও জানি না, কিন্তু একটা জিনিস বুঝি যে আমাদের গান গেয়ে যেতে হবে, আমরা গান গেয়ে যেতে চাই। আর ব্যান্ড সমুদ্র গানের ক্যারেক্টার,
এটা শ্রোতা আপনারা যারা শুনেছেন তারা হয়তো কিছুটা জানেন যে আমরা যেই সব গান করে থাকি সেই ম্যাক্সিমাম গানগুলো আমার লেখা, আমার সুর করা, আমার ব্যান্ডের, এবং আমার সোলো যেই গানগুলো গাই সেগুলোরও। তো সেগুলো গানগুলো সম্পূর্ণটাই আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে। তো ফলে ব্যান্ড সমুদ্র কোথায় বসে গান গাইছে এটা আমাদের ম্যাটার করে না। আমরা যদি রাস্তার ধারে বসে গান গাই, ড্রেনের পাড়ে বসে, পচা কোনো বুড়িগঙ্গা নদীর তীরে বসে, কিংবা খুব সুন্দর 5 তারা হোটেলের মাঝখানে বসে, সবটাই আমাদের কাছে এক। আমাদের কথা হচ্ছে আমরা গান গাইবার সুযোগ চাই, গান গেয়ে যেতে চাই এবং আপনাদেরকে গানের মধ্যে ডুবিয়ে রাখতে চাই। তো সেই কারণেই আমাদের পদযাত্রা, আমাদের চেষ্টা। আর যেহেতু আমরা কোনো জনরায় বিশ্বাসী নয় যে আমাদের ব্লুজ করতে হবে, আমাদের জ্যাজ করতে হবে, আমাদের ক্লাসিক্যাল করতে হবে, আমাদের সেমি ক্লাসিক্যাল করতে হবে, আমাদের পপ গাইতে হবে, না, এরকম কিছু নয়। আমরা চাই আমরা আমাদের গান সেটা যে ঘরানাতেই পড়ুক না কেন সেই ঘরানার গান আমরা গাইবো। কেউ যদি বলে তোমাদের গান তো মিলে যাচ্ছে কলকাতার অমুকের সঙ্গে, তাতে কিছু যায় আসে না। তোমাদের গান তো মিলে যাচ্ছে ওই দিনাজপুরের অমুক বাউলের সাথে, কিছু যায় আসে না। কথা হচ্ছে গান মিলবেই এবং তাতে আমাদের কিছু যায় আসে না। এবং এটাকে সুরকে কখনো বাউন্ডারি দিয়ে কেউ আটকে রাখতে পারেনি। তো আমরা চাইবো যে অমুকের গানের মতো তমুকের গানের মতো এটা না বলে আমাদেরকে যদি ইন্সপায়ার করেন এবং আমাদের গানকে যদি আমাদের মতো করেই শোনেন, আমরা ধন্য হব, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এবং প্রিয় দর্শক, আজকে আমরা যে ক্রুশিয়াল টাইম পার করছি, আজকে আমাদের দেশ যে ক্রুশিয়াল টাইম পার করছে সেটা হচ্ছে একমাত্র এই সাংস্কৃতিক ধস, যার কারণে আমাদের এই সেক্টরটা অনেক 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 দূরে পিছিয়ে যাচ্ছি। আমরা যারা গান গাই, যারা আবৃত্তি করি, যারা নাটক করি, তাদের আসলে কোনো আলাদা মার্কেট নেই। আমরা পরমুখপেক্ষী হয়ে রয়েছি আমাদের পাশের দেশের দিকে বা অন্য কোনো দেশের দিকে, যে ওদের একটা ভালো পণ্য আসলে ওটা দেখলেই তো হয়, আমাদের দেশীয় গান নাটক এটা দেখে কি হবে। তো এটা না দেখলে যেই প্রবলেমটা হবে, এটা না দেখলে আমাদের দেশীয় সংস্কৃতি আর সার্কেল করবে না, আর ঘোরাঘুরি করবে না। আপনাদের মাথা থেকে এক সময় এটা বিলীন হয়ে যাবে এবং আমরা আপনারা সহ সবাই মিলে আরেক দেশের কোলের মধ্যে ঢুকে যাব। আমাদের নিজস্বতা বলে কিছুই থাকবে না। তো আমি আশা করব আমাদের নিজস্বতা কিছু একটা থাকতেই হবে। সেটা অনেক দেশই গ্রহণ করেছে, যেটাকে বলে ক্লোজড ইকোনমি বা কনজারভেটিভনেস। সেই দিকে আমরা ধীরে ধীরে আগাবো। আমরা আমাদের পণ্য ব্যবহার করব, আমাদের গান শুনবো, আমাদের গায়ককে, আমাদের নায়ককে আমরা প্রাধান্য দেব। আপনারা সবাই ভালো থাকুন, বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে থাকুন, বাংলাদেশের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।